আগে যে প্রবলেমগুলো করা হয়েছিল সবই সেইগুলো স্টেডি প্রবলেম, মানে ডেল বাই ডেলটিটাকে জিরো ধরা হয়েছে। কিন্তু র্যালি প্রবলেমের ক্ষেত্রে ডেল বাই ডেলটি একে জিরো ধরা হয় না, তাই এটাকে আনস্টেডি প্রবলেম। আনস্টেডি। এখন বুঝতে পারছো যে আমার যে প্রবলেমগুলো বেশিরভাগ সেই প্রবলেমগুলোতে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করা হচ্ছে, কখনো এক্স কখনো ওয়াই, ম্যাক্সিমাম তিনটে ভেরিয়েবল এক্স ওয়াই জেড, তিনটে ভেরিয়েবলের ভিতরে দুটো ভেরিয়েবলই ম্যাক্সিমাম থাকছে। এইবার এইখানে যদি আবার একটা ভেরিয়েবল টি পার্শিয়ালে চলে আসে তাহলে বুঝতে পারছো প্রবলেমটা আরো জটিল হয়ে যাচ্ছে। তো প্রথমত বলি যে এমএইচডি র্যালি প্রবলেমের তোমার টাইমের রেসপেক্টে ডেরিভেটিভটা থাকবে এক নাম্বার। দু নাম্বার হচ্ছে এমএইচডি র্যালি প্রবলেম, সেই প্রবলেমের তোমার অ্যাপ্রক্সিমেট যে সলিউশন পাওয়া যায়, অ্যাপ্রক্সিমেট সলিউশন সেটা তিনটে কেসে বার করা হয়। এমএইচডি র্যালি প্রবলেমের আনস্টেডি প্রবলেম, ইউনিডিরেকশনাল প্রবলেম, ইউনিডিরেকশনাল মোশন, ডিরেকশনটা একই, ডিরেকশন চেঞ্জ করছে না, তিনটে কেস। সেই তিনটে কেসের মধ্যে সাধারণত প্রথম কেসটা সালে বারবার পড়ে, প্রথম কেসটা পড়ে, দ্বিতীয় বা তৃতীয় কেস বলতে পারো পড়েই না। কিন্তু যেহেতু দেখো এখন অনলাইনে পরীক্ষা হবে, তাই দ্বিতীয় বা তৃতীয় সব কেস কটাই কিন্তু দিয়ে দিয়েছি, মানে যেটাই পড়ুক করতে পারবে। দ্বিতীয় জিনিস হচ্ছে কি, আমরা এমএইচডি র্যালি প্রবলেমে ওই যে পার্শিয়াল ডিফারেনশিয়াল নেভিয়ার-স্টোকস ইকুয়েশনে যে সমান ন্যাবলা ক্রস এইচ, যে সমান যে ন্যাবলা ক্রস এইচ, আবার যে এর মান অ্যাম্পিয়ারস ল থেকেও পাওয়া যায়। এখন যে সমান ন্যাবলা ক্রস এইচ, এইটি এমএইচডি র্যালি প্রবলেমের যে প্রথম কেস করব তাতে এইটাকে ইউজ করা হয় না, কারণ এইটাকে ইউজ করলে সেই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা সলভ করাই যায় না। এগুলো পরে আস্তে আস্তে প্রবলেমগুলো করলেই দেখতে পাবে। তা প্রথমত বলি যে এমএইচডি র্যালি প্রবলেমটা কি। এমএইচডি র্যালি প্রবলেমটা হচ্ছে যে আমার কন্ডাক্টিং ফ্লুইড দুটো প্লেটের ভিতর দিয়ে যাচ্ছে, কন্ডাক্টিং ফ্লুইড দুটো প্লেটের ভিতর দিয়ে আনস্টেডিলি যাচ্ছে, এই কথাটা যেন মনে থাকে। আর যে কোনো একটা প্লেটের ট্রান্সভার্স ম্যাগনেটিক ওয়েভ পাঠানো হচ্ছে, ট্রান্সভার্স ম্যাগনেটিক ইন্ডাকশন দেওয়া হচ্ছে। আমার যে আগের দিনে যে প্রবলেমটা করেছিলে তার সঙ্গে তফাৎ হচ্ছে এইটাই যে আমার এখানে প্রবলেমটা হচ্ছে আনস্টেডি। দেখো যে let us consider the unsteady unidirectional motion of a semi-infinite mass incompressible viscous electrically conducting fluid past an infinite plate. Infinite plate ভিতর দিয়ে পাস করছে। এখানে x axis টা on the wall in the direction of motion of the plane, y টা perpendicular to the wall and z direction perpendicular to both x and y. যে যেভাবে ধরবে এইখানে কিন্তু সেটা কোনো কিন্তু গুরুত্ব নাই। যে আমার এমএইচডি র্যালি প্রবলেমে
ওয়েট করো, অনেকে জয়েন করছে। স্যার বলছি সেমি ফাইনাইট ইনফাইনাইট মাস মানে কি? সেমি ইনফাইনাইট মাস একটা ফ্লুইডের কথা বলছে, সেমি ইনফাইনাইট মাস অফ ইনকম্প্রেসিবল ভিসকাস ফ্লুইড। হ্যাঁ বলছি বলছি যে আমি ধরো মানে ফ্লুইড কোনো তো একটা ভলিউমে আছে, ফ্লুইড কোনো একটা ভলিউমে আছে। আচ্ছা এই দেখো মানে খুব সমস্যা হচ্ছে তোমাদের অনেকেরই, কারণ অনেকে জয়েন করছো আবার লেফট হয়ে যাচ্ছ, মানে নেটওয়ার্ক কানেকশনের জন্য। আজকে আমার কলেজে ক্লাস তো ছেলে মেয়েদের তো নিতেই পারিনি, যে আবহাওয়া খারাপের জন্য প্রবলেমটা ইয়ে হচ্ছিল, মানে নেটওয়ার্ক ডিস্টার্ব করছিল। আচ্ছা সেমি ইনফাইনাইট মাস হচ্ছে কি, আমি ধরো তুমি সমুদ্রের জল দেখো, ওখানে কিন্তু ওটা পুরোপুরি ফাইনাইট মাসই পড়বো। এখানে আমি যে প্রবলেম ডিসকাস করছি পুরোপুরি ফাইনাইট মাস, কারণ হচ্ছে যে তার যে তিনটে যদি অ্যাক্সিস নাও, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস, তার মোশন ডেসক্রাইব করার জন্য তিনটি ফাইনাইট কোয়ান্টিটি। এবারে কোনো এক বা দুটো যদি ইনফাইনাইট কোয়ান্টিটি, কোনো একটা বা দুটো যদি এক্স বা ওয়াই অ্যাক্সিসের ডিরেকশনে ইনফাইনাইট থাকে, বাকি একটাতে যদি ফাইনাইট থাকে, তাহলে সেইটা তার ভিতর যে ফ্লুইডটা সেটাকে সাধারণত সেমি ইনফাইনাইট মাস বলা হয়। মানে পুরোপুরি ইনফাইনাইট নয়, সেমি ইনফাইনাইট। তোমার এই যে প্রবলেমগুলো সবই সেমি ইনফাইনাইট মাস, তোমার এই প্রবলেমগুলোতে সবই সেমি ইনফাইনাইট মাস। তাহলে এবার আমি যে প্রবলেমটা নিয়েছি, প্রবলেমটা এগুলো আগেই হয়েছে, সংক্ষেপে বলে দিচ্ছি। ভেলোসিটি নেওয়া হচ্ছে কোন দিকে, এক্স অ্যাক্সিস দিকে। প্রথম এটা নেওয়া হচ্ছে, তাই না? ম্যাগনেটিক ইন্ডাকশন, এই জিরোটা ছিল ওয়াই অ্যাক্সিস বরাবর, ফ্লুইড ফ্লো এক্স অ্যাক্সিস বরাবর। ম্যাগনেটিক ইন্ডাকশনের কম্পোনেন্ট এইচ এক্স লেখা হয়েছে, এইচ সাফিক্স এক্স। এইখানে একেবারে যে টার্মগুলো জিরো হবে, ইকুয়েশন অফ কন্টিনিউইটি থেকে ন্যাবলা ডট পি জিরো হবে, আবার রো ই জিরো হবে, সেগুলোকে জিরো ধরে একেবারে 8.2 ইকুয়েশনটা লিখেছে কি, আর 8.3। 8.2 ইকুয়েশনটা তোমরা আগে যেটা করেছো সেম ইকুয়েশনই, এখানে অত বেশি লেখেনি। হ্যাঁ, একবার তোমরাও আগের প্রবলেমগুলোতে, আগে যে প্রবলেমগুলো করেছো সেগুলোতে সরাসরি একবারে এরকম 8.2টা লিখতে পারবে, কোনো অসুবিধা নেই। জিরো গুলো অত ব্যাখ্যা না। এখন আমার 8.2 এই যে ডিডিটি, ডিডিটি মানে কত, ডি বাই ডিটি মানে কি বলো, কেউ বলো? by del t plus ভি ডট, ভি ডট ন্যাবলা, ভি মানে ভেলোসিটি ডট ন্যাবলা। তাহলে এবার এখন দেখো ভি ডট ন্যাবলা, আমার এই ইকুয়েশন থেকে আমি যখন এক্স কম্পোনেন্ট, 8.2 ইকুয়েশনের যখন এক্স কম্পোনেন্ট, সেটা কি হবে,
8.2x কম্পোনেন্ট আগে তো করেছি। দেখো রো ডিভিডিটি এই তো আগে তো পুরোটাই 0 হয়ে যাচ্ছে, তাই নাকি? স্টেডি মোশনের জন্য ডেল ডেল ভিটার ইকুয়েশন অফ কন্টিনিউইটি থেকে ওই ল্যামডা ডট ভিটা 0 হয়েছিল, কিন্তু এইখানে ওই ল্যামডা ডট ভিটা 0, কিন্তু তোমার ডেল ডেটি টার্মটা থাকবে, তাই 8.4 ইকুয়েশনের রো ডেল ইউ ডেল টি ফার্স্ট টার্মটা আছে, রো ডেল ইউ ডেল টি ফার্স্ট টার্মটা আছে। আচ্ছা, সব বলা আছে, যেটা কারেন্ট ডেনসিটি, পি প্রেসার, রো ডেনসিটি, মিউ ম্যাগনেটিক পারমিয়াবিলিটি, ল্যামডা ম্যাগনেটিক ডিভিসিবিলিটি, এটা কোএফিশিয়েন্ট অফ ফ্লুইড ভিসকোসিটি, এই জিনিসগুলো যা যা বলতে হয় সেগুলো সব বলে দিয়েছে। এই যে ইকুয়েশনটা দেখো, এই ইকুয়েশনটা এই যে জে ক্রস এইচ, দেখো প্রথমত হচ্ছে এই ইকুয়েশনটার যেহেতু ভি সমান ইউ 0 0, তা সব সময় আগের যে প্রবলেমগুলোতে করেছিল এখানে 8 তোমার অ্যাকচুয়ালি 8.2 ইকুয়েশনটা তিনটে ইকুয়েশন, 8.2 ইকুয়েশনটা তিনটে ইকুয়েশন, কিন্তু ভি এর যেহেতু একটাই নন জিরো কম্পোনেন্ট, সেজন্য বাকি দুটো আইডেন্টিক্যালি 0 হয়ে যাচ্ছে, সেই জন্য আর বসায় না, সরাসরি এইখান থেকে 8.4 ইকুয়েশনটা 8.4 প্রথমত বলি, এইখানে এই যে 8.4 যে ইকুয়েশনটা নেওয়া হয়েছে, আমার এইখানে বলো ভেরিয়েবল গুলো কার ফাংশন, আগে বলো ভেরিয়েবল গুলো কার ফাংশন বলো আগে। এখানে ভেরিয়েবল বলতে কটা ভেরিয়েবল আছে? দুটো ভেরিয়েবল, দুটো আননোন কোয়ান্টিটি, সেটা হচ্ছে কি ভেলোসিটি ভি আর ম্যাগনেটিক ইন্ডাকশন এইচ সাফিক্স এক্স, এই দুটো আননোন কোয়ান্টিটি। এখন ভেলোসিটি ভি এর তো দুটো কম্পোনেন্টের মান জানি, সেই দুটো কম্পোনেন্ট কি 0 0, ওয়াই অ্যাক্সিস আর জেড অ্যাক্সিস বরাবর। যে কম্পোনেন্টটা ভেলোসিটি ভি জানি না সেটা হচ্ছে ইউ, স্মল ইউ, ভি সমান স্মল ইউ, ভি সমান স্মল ইউ, এই যে এই জিনিসটা, তাই নাকি? ভি সমান স্মল ইউ, এটা অজানা কোয়ান্টিটি, এই 0 এটাও জানো, এইচ এক্স এটা তৈরি হয়েছে ফ্লোর জন্য, এই এইচ এক্স টা কিভাবে তৈরি হয়েছে? পেটের ভিতর দিয়ে আমি একটা কন্ডাক্টিং ফ্লুইড পাঠিয়েছি, তাহলে এখানে বুঝতেই পারছো আগের মতন এখানে সবসময় প্রত্যেকটা প্রবলেমে দুটোর বেশি আননোন কোয়ান্টিটি থাকছে না, সেটা হচ্ছে ইউ আর একটা হচ্ছে এইচ সাফিক্স এক্স। এখন বলো ইউটা কার ফাংশন? ইউটা কার ফাংশন বলো? ইউ বা এইচ এক্স কার ফাংশন? আরে কার শুধু এখানে তো এক্স অ্যাক্সিস বরাবর ফ্লো নিচ্ছি, তাহলে ইনফাইনাইট ডিরেকশন এক্স অ্যাক্সিস বরাবর, জেডটাও তো এক্স জেড বলেছি, কি বলেছি, জেডটা হচ্ছে এক্স ওয়াই প্লেনের পারপেন্ডিকুলার, সেও ইনফাইনাইট বরাবর। এখানে ফাইনাইট তো হচ্ছে ওয়াইটা, ফাইনাইট হচ্ছে ওয়াই, তাহলে স্মল ইউ বা এইচ এক্স এটা ফাংশন অফ ওয়াই। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এখানে মোশনটা আনস্টেডি নিয়েছি, মোশনটা নিয়েছি আনস্টেডি, তাই এই ইউ আর এই এইচ এক্স এটা কিন্তু ফাংশন অফ ওয়াই আর টি, ফাংশন অফ ওয়াই আর টি। এই যে 8.4 8.2 ইকুয়েশনটা থেকে 8.4 কি করে পেয়েছি? ক্যালকুলেশন করলেই পাবে, এখানেও দেওয়া আছে দেখো, যে ন্যাবলা ক্রস এইচ এটা শুধুমাত্র ন্যাবলা ক্রস এইচ এর কোন দিকে কম্পোনেন্ট আছে? কে কে কে, আর যে ক্রস এইচ যখন করছি তার কম্পোনেন্ট আই, আবার বি ক্রস এইচ যখন করছি মিউ এইচ 0 কে। সুতরাং
আমার যখন সেই সব কম্পোনেন্ট গুলোকে ভেঙে দিচ্ছি, কম্পোনেন্ট গুলোর মানগুলো বসাচ্ছি, কম্পোনেন্টের মানগুলো যখন বসাচ্ছি তখন আমি এই ইকুয়েশনটা পাচ্ছি, 8.4 ইকুয়েশনটা একমাত্র পাবো, 8.4। ইউ মনে থাকে যেন ইউটা ফাংশন অফ অনলি ওয়াই, ইউটা ফাংশন অফ ওয়াই আর টি। হ্যাঁ, কারো কিছু কোশ্চেন থাকে বলো। হ্যাঁ, কারো কিছু কোশ্চেন থাকলে বলো। অরণ্য, অরণ্য কোনো কোশ্চেন থাকে বলো। না স্যার বুঝেছি। ওই তো সবই তো বারবার ধরো ভেঙে ওই জিনিসগুলো করছি, আচ্ছা ভেঙে বসাবে। একটা কথা জিজ্ঞাসা করছি, বলছি ওই 8.4 যেটা আপনি লিখেছেন আর 8.5 যেটা লিখেছেন, ওইটা কি অ্যাকচুয়ালি আগে লেখা উচিত না আগে ক্যালকুলেশন করে তারপর ভ্যালু গুলো লেখা উচিত? মানে শোনো, আমি একটা কথা বলে দিচ্ছি, তোমার এই পরীক্ষাতে কিন্তু বুঝতেই পারছো পেজ লিমিটেড পেজ, তাহলে এই সব গুলো আমার খাতাতে বড় করে লেখা থাকলেও ছোট্ট করবে, কোনো ক্যালকুলেশন দেখানোর দরকার নেই। এই যে ন্যাবলাক্রস এই যেটা পরে ক্যালকুলেশন দেখিয়েছে, এটা তোমাকে বোঝানোর জন্য এইটা কি করে পেলে সেইটা, কিন্তু তুমি পরীক্ষার খাতাতে এখানে কিচ্ছু এসব লিখবে না, বা আমি যে সমস্ত ক্যালকুলেশন গুলো করেছি সেগুলো কিচ্ছু লিখবে না। একবারে সরাসরি তুমি কি লিখে দেবে, যে এরকম লিখবে গভর্নিং ইকুয়েশন এত, বা ওখানে ওই আরো যে দুটো টার্ম প্রত্যেকটা ইকুয়েশনে ছিল লরেন্স ফোর্সের জন্য যে টার্ম গুলো ছিল, সেখানে রো ইটা জিরো হয়ে যাচ্ছে, ইলেকট্রিক চার্জ এর জন্য, সেসব কিছু ব্যাখ্যা করার দরকার নেই, একেবারে সরাসরি এইরকম ইকুয়েশন ধরে দেবে। কারণ প্রত্যেক প্রবলেমে রো ইটা জিরো হয়ে যাচ্ছে, আর ইকুয়েশন অফ কন্টিনিউটি থেকে ন্যাবলা ডট ভি বা কিউ যায় বলো সেটা জিরো হয়ে যাচ্ছে, তা সেগুলো ধরে একেবারে এটা বসিয়ে দেবে। 8.1টা তোমাকে বলতেই হবে, 8.1টা বলতেই হবে। এখানে ভেরিয়েবল গুলো কার ফাংশন, এক্স বা এক্স ওয়াই বা ওয়াই জেড, সেটা একবার বলে দেবে। আর তারপর থেকে এই ইকুয়েশনটা লিখে দেবে, এই ইকুয়েশনটা লিখে একেবারে এইরকম এই জিনিসটা লিখে দেবে। আরো যদি এই অ্যান্সার গুলো শোনো, আমি একটা কথা বলি, তোমরা কেউ একবার আমাকে লিখে পাঠিয়ে দিতে পারো যে স্যার ছোট করে, যে এরকম আমি ছোট করে লিখেছি, কারণ এই ধরো 3-4টে প্রবলেম, এই 3টে প্রবলেমের মধ্যেই দেখবে 2টো প্রবলেম হয়তো পেয়ে যাবে, তোমাকে অ্যান্সার করতে হবে 5টা কোশ্চেন, তার মধ্যে এখান থেকে 2টো পেয়ে যাবে। হ্যাঁ, তাহলে এইগুলো তুমি যদি ছোট করো, কেউ যদি আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও, আমি চেক করে দেবো, হ্যাঁ এইভাবে লিখলে হবে। এইবারে হচ্ছে কি, এখন তোমার এই যে দেখতে পাচ্ছ 8.4 আর 8.5, এই যে দুটো ইকুয়েশন পেলে, এই দুটো ইকুয়েশন সাংঘাতিক ইকুয়েশন, এই দুটো ইকুয়েশন। প্রথমত এই যে ডেল ডেল টি রয়ে গেছে, টি যে থাকলে টাইম যদি থাকে, টাইম যদি মানে কোনো ইকুয়েশনে থেকে যায়, সেটি সলভ করা খুব শক্ত। এই 8.4 আর 8.5 এই র্যালি প্রবলেমে তোমাকে পরিষ্কার বলে দেবে, বললাম না 3টে কেস, সেই 3টে কেসের মধ্যে এই দেখতে পাচ্ছ ল্যামডা, এই ম্যাগনেটিক ডিফিউসিভিটি, আর একটা পাবে তুমি ইকুয়েশনে ল্যামডা, আর একটা এই জিনিসটা, হ্যাঁ ল্যামডার সঙ্গে তোমার আর একটা কোয়ান্টিটি আছে, কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি, বা এই যে ইটা বাই রো, যেটাকে নিউ বলা হয়, নিউ, ল্যামডা আর নিউটাকে কি বলা হয়, ম্যাগনেটিক, এই ল্যামডাটাকে বলা হয় ম্যাগনেটিক ডিফিউসিভিটি, আর ওই ওটাকে কি বলা হয়, ওই তোমার কাইনেমেটিক কোএফিসিয়েন্ট, এটা তা প্রথম কেসে ইটার সঙ্গে ল্যামডার
কম্পেয়ার করা হয়। প্রথম কেসে এই যে ম্যাগনেটিক ডিফিউসিভিটিটা তার সঙ্গে কনসিডার করা হয় ওই কাইনেমেটিক কোফিসিয়েন্টের সঙ্গে। তা আমি যদি এই যে ম্যাগনেটিক ডিফিউসিভিটিটা খুব স্মল ধরি, মানে হচ্ছে কি তুমি এই যে এইচ এক্সটা পাচ্ছ এই এইচ জিরোটা দেওয়ার ফলে, এই জিরোটা দেওয়ার ফলে যে এইচ এক্সটা পাচ্ছ, এখন সেই কোয়ান্টিটিটা যদি স্মল হয়, সেই কোয়ান্টিটিটা যদি স্মল হয় তাহলে কি ঘটবে সেইটাকে বলা হয় প্রথম কেস, সেইটাকে বলে প্রথম কেস। আর দ্বিতীয় কেস হচ্ছে ওই ইকুয়াল ধরা হয় এই ইটা আর ল্যামডাকে। দ্বিতীয় কেস যখন ডিসকাস করব, প্রথম কেস যখন করছি তখন কি বলে দিচ্ছি ল্যামডা আর তোমার রো, ল্যামডা আর ওই ইয়েটাকে কাইনেমেটিক কোফিসিয়েন্টটাকে ওদের সঙ্গে কম্পেয়ার করা হয়, দিয়ে ল্যামডাটাকে স্মল কোয়ান্টিটি ধরা হয়। দ্বিতীয় কেস এই ল্যামডা আর ইটাকে ইকুয়াল ধরা হয়। এই দুটো কেসই মেন আসে, দ্বিতীয় কেসটা মাঝে মাঝে আসে, প্রথম কেসটাই বেশিরভাগ প্রবলেম দেয়। আচ্ছা, এই যে ইকুয়েশনটা দেখতে পাচ্ছ 8.2, 8.2 এ জে ক্রস এইচটা আমি এইখানে যে টার্মটা করলাম ডেল এইচ এক্স বাই ডেল ওয়াই, এটা কিন্তু জে ক্রস এইচ থেকে এসেছে। হ্যাঁ, তো এখানে আমার এই ইকুয়েশনটা এখানে কনসিডার করা হয় কি যে হ্যাঁ, যে এবারে বাউন্ডারি কন্ডিশন, এখানে বাউন্ডারি কন্ডিশনগুলো কিছু বোঝানোর নাই, যে আমার টি সমান জিরোতে ইউ সমান এইচ এক্স, ওয়াই সমান জিরো, আবার ওয়াই সমান জিরোতে স্মল ইউ সমান ক্যাপিটাল ভিউ, এইচ এক্স সমান জিরো, এইগুলো বাউন্ডারি কন্ডিশন থাকবেই। আচ্ছা, দিয়ে এইবারে দেখো, ফর সলভিং র্যালি প্রবলেম উইদাউট এনি সিম্পলিফিকেশন উই শ্যাল হ্যাভ টু সলভ ইকুয়েশন 8.4 এন্ড 8.5। এই যে 8.4 আর 8.5 কে সলভ করব কোন কন্ডিশন ইউজ করে, কোন কন্ডিশন ইউজ করে, 8.6 কন্ডিশন ইউজ করে। কিন্তু but without any further assumption it is not possible to decouple the equation 8.4 8.5। হ্যাঁ, ইকুয়েশনটাকে ডিকাপল করা, আমার এখানে তো মেইনলি ধরো আননোন কোয়ান্টিটি দুটো, ইউ একটা আর এইচ এক্স, তাহলে ইকুয়েশনটাকে যদি ডিকাপল করে দিই, ডিকাপল করতে পারতাম তাহলে ভাঙা হয়ে যেত, কিন্তু খুব এটা খুব শক্ত ব্যাপার, শক্ত ব্যাপার। উই therefore solve Rayleigh problem under special cases on। ওকে, সেই স্পেশাল কেসেস গুলো কি, এই যেটা বলছিলাম যে কাইনেমেট্রিক ভিসকোসিটি লেস দেন ম্যাগনেটিক ডিফিউসিভিটি, এই যে নিউ লেস দেন ল্যাম্ডা, যেখানে নিউ সমান ইটা বাই রো, নিউ সমান ইটা বাই। আচ্ছা, এই কেসেতে এই যে নিউ লেস দেন, বা এইটাকে আবার অন্যভাবে দিতে পারে আর গ্রেটার দেন আর এম, যেখানে আর সমান ইউএল বাই নিউ আর আর এম সমান ইউএল বাই ল্যাম্ডা, সেম একই জিনিস। এই কেসে তোমাকে পরিষ্কার বলে দেবে যে কাইনেমেটিক ভিসকোসিটি লেস দেন ম্যাগনেটিক ভিসকোসিটি, কিংবা এইটা আর গ্রেটার দেন আর এম, শুধু এইটুকুনো তুলে দিতে পারে, এইটুকুনো তুলে দিতে পারে। আচ্ছা, ইন দিস কেস কি বলছে দেখো, দ্য ম্যাগনেটিক রিয়েল নাম্বার আর এম ইজ স্মল। এই যে আর এম, এই যে ল্যামডার মানটা যখন বড় তখন এই আর এমটা কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে। হ্যাঁ, ম্যাগনেটিক রিয়েল নাম্বার আর এম, এটার নাম হচ্ছে ম্যাগনেটিক রিয়েল নাম্বার আর এম। আচ্ছা, অত এসব কিছু ব্যাখ্যা করবে। and therefore induced magnetic field is negligible, যে বলছিলাম যে আর এম ছোট যাওয়া, যে ইনডিউসড যে ম্যাগনেটিক ফিল্ড সেটা নেগলিজেবল হয়ে যায়, ইনডিউসড ম্যাগনেটিক ফিল্ড নেগলিজেবল হয়ে যায়। তাহলে ইনডিউসড ম্যাগনেটিক ফিল্ড যদি নেগলিজেবল হয়ে যায়, তাহলে কোনটা তোমার নেগলিজেবল হয়ে যাবে বলো? এই যে এইচ সাফিক্স এক্সটা, এইচ সাফিক্স এক্স দিস কোয়ান্টিটি, এই যে এইচ সাফিক্স এক্স কোয়ান্টিটিটা নেগলিজেবল হয়ে যায়, এইচ সাফিক্স এক্স কোয়ান্টিটিটা নেগলিজেবল হয়ে যায়। তখন তাহলে তোমার এইচ সাফিক্স এক্সটা নেগলিজেবল হয়ে গেলে কি ঘটবে, যে আমি কি তাহলে এই ইকুয়েশন থেকে তখন ক্যালকুলেশন করব 8.4 থেকে এইচ সাফিক্স এক্স নেগলিজেবল মানে ডেল এইচ এক্স বাই ডেল ওয়াই, এই টার্মটাকে জিরো ধরে? অ্যান্সার হচ্ছে একেবারেই না, একেবারেই না।
তুমি দেখো এই ক্যালকুলেশনটা করার আগে এই ক্যালকুলেশন করেছিলে তাই না, এই যে ল্যামডা ক্রস এইচ সমান এই কোয়ান্টিটিটা, এখানে এইচ এক্স মানে 0, এখানে এইচ এক্স মানে কিন্তু 0, আর জে ক্রস এইচ মানে এইটা। তাই এইখানে ক্যালকুলেশনটা এইরকম ভাবে করতে হবে যে আমরা জানি ওমস ল থেকে জে সমান এই কোয়ান্টিটিটা, ওমস ল থেকে জে সমান এইটা, অ্যাম্পিয়ার্স ল বলছিলাম, অ্যাম্পিয়ার্স ল নয় ওমস ল। এবারে যদি ধরি যে ওখানে তো কোনো অ্যাপ্লাইড ফোর্স নাই, কোনো ইলেকট্রিক ফোর্স নাই, অ্যাকচুয়ালি অ্যাপ্লাইড ইলেকট্রিক ফোর্স নাই, আপনি এটা 0, সব প্রবলেমের ক্ষেত্রে এটা তো 0, তাহলে জে সমান ভি মিউ এইচ, জে সমান এইটা রো মিউ ভি এইচ এই কোয়ান্টিটিটা, যেখানে এইচ সমান তুমি কি নেবে, ভি সমান তো ইউ 0 0 ক্রস 0 8 0 0, এই যে যে মানটা যেটা বলছিলাম 0 8 0 0 জে ক্রস এইচ দিস কোয়ান্টিটি, এটা মানে মানটা 0। মানে এই টেক্সটটা 0 নেওয়া হয়েছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এই টেক্সট 80 হওয়ার কথা ছিল, ওখানটা এই 0। জিরোটা থাকছে, কিন্তু এই হ্যাঁ। জিরোটা যেটা ম্যাগনেটিক ইনডিউসড ম্যাগনেটিক ফিল্ড এই জিরো, সেটা এতটাই ছোট যে ফ্লুইডটা যখন ফ্লো হচ্ছে তখন তার জন্য যে এইচ এক্স কম্পোনেন্টটা ফ্লো ডিরেকশনে সেটা নেগলিজেবল। তাহলে তখন তোমার যে সমান এই ক্যালকুলেশনটা দেখো এইরকম শুধু ক্যালকুলেশন করে যাচ্ছ, মিউ সিগমা এইচ 0 ইউকে এরকম পেয়ে যাচ্ছি। তাহলে এখান থেকে জে ক্রস এইচ সমান এই টার্মটা পাচ্ছি, এইচ 0 স্কয়ার ইউ আই জে ক্রস এইচ। তাহলে তখন এই যে জে ক্রস এইচ টার্মটা আমি এবার এইখানে বসাবো, এই যে এই ইকুয়েশনে, এই দুটো ইকুয়েশনে নয়, এটা বাদ, কিন্তু এইখান থেকে বসাবো না আমি 8.2 তে 8.2 তে একেবারে এইটা এখানে এটা পুরো বসিয়ে দিচ্ছি। তাহলে আমার ইকুয়েশনটা এইরকম দাঁড়িয়ে যাচ্ছে যে ইকুয়েশন অফ মোশন রিডিউস টু রো ডেরিভেটিভ সমান এইটা, এই যে মিউ রো এইচ 0 স্কয়ার ইউ প্লাস ইটা ডেল টি ডেল ওয়াই টু, এটা রইল, কারণ তোমার এই টার্মটা তো 0 হয়ে গেল না, এই মানটা বসিয়ে তোমার এই মানটা বসিয়ে এই যে ক্রস এইচ ইটা ডেল্টা স্কয়ার এটা থাকছে তোমার এই টার্মটা বসিয়ে এইটা। তাহলে একটু ছোট ইকুয়েশনটা হচ্ছে, হ্যাঁ, হেন্স দ্য ইকুয়েশন অফ মোশন নাও রিডিউস টু বলে এই একটা ইকুয়েশন অফ মোশন থাকছে, এইটাকেই ভেঙে এই ইকুয়েশনটা থাকছে। দেখো এই ইকুয়েশনটা, তুমি এই ইকুয়েশনটা অ্যাজ ইফ এইখানটাতে দেখো তোমার যেটা ছিল রো ডেল ইউ ডেল টি আর ইটা ডেল টি ইউ ডেল ওয়াই টু, এই টার্ম দুটো তো রয়েই গেল, হ্যাঁ, রো ডেল ইউ ডেল টি প্লাস ইটা, এই যে এই দুটো টার্ম রয়েই গেল, রো প্লাস ইটা, কিন্তু তোমার ছিল যেটা মিউ এইচ 0 ডেল এইচ এক্স ডেল ওয়াই, এই টার্মটা, এই টার্মটাতে দেখো এইচ এক্সটা তুমি 0 যদি ধরে নিতে তাহলে পুরোপুরি এই টার্মটাই থাকতো না, কিন্তু এই ওইভাবে ওইখানে বসালে হবে না, আগের ক্যালকুলেশনে বসিয়ে ওই টার্মটা যেন এইখানে এইরকম একটা টার্ম চলে আসছে যেখানে কোনো ডেরিভেটিভ থাকছে না, দেখো মিউ স্কয়ার ইজ কোয়ান্টিটি এইটা চলে আসছে। এবার কি করেছে, রো দিয়ে ভাগ করে দিয়েছে, রো দিয়ে ভাগ করে তো রো এটা সিগমা মিউ স্কয়ার বাই রো এইচ স্কয়ার ইউ পুরো এটাই লিখেছে, এটা ইটা বাই রো মানে নিউ, আর এই কোয়ান্টিটিটাকে এম ধরছে, এম 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 সমান বলে দিয়েছি, দেখো ডেরিভেটিভ সমান এম। ওখানে দুটো রো ধরেছে, ওটা ভুল ধরেছে। একটু বলো তুমি কি বলছো, এটা একটা হবে, একটা হবে না, দুটো আছে, একটা হবে। হ্যাঁ কোনটা দুটো, ওই দেখুন স্যার, হ্যাঁ হ্যাঁ এটা একটা হবে, একটা হবে, একটা হবে না লিখতে এরকম, একটা হবে।
তাহলে এবারে তোমার এরকম একটা ইকুয়েশন পেয়ে গেলাম, এম এর মানটা এরকম ধরে ডেল ইউ ডেল টি প্লাস এম সমান 8.7, যেখানে এম সমান এইটা, এর একটা নাম আছে ম্যাগনেটিক প্যারামিটার। এমটাকে বলা হচ্ছে কি একটা ম্যাগনেটিক প্যারামিটার। এই 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 জিরো আছে না, ম্যাগনেটিক ইন্ডাকশন আছে, সেগুলো ম্যাগনেটিক প্যারামিটার। ভি সমান এটা বাইরো কাইনেমেটিক কোএফিশিয়েন্ট। আচ্ছা, এবার কন্ডিশন গুলো দেখো। তখন এই যে কন্ডিশন গুলোতে একই কন্ডিশন আছে, শুধু এইচটা লিখবে না। এই যে এন এইচ এক্স সমান জিরো, এইচ এক্স সমান জিরো, এইসবগুলো থাকবে, এইসবগুলো হবে না। হ্যাঁ, এই বাউন্ডারি কন্ডিশন গুলো কি হচ্ছে, টি সমান জিরোতে টাইম যখন জিরো ইনিশিয়ালি। এবার দেখো, আগে কখনো টাইমের কনসেপ্টটা তোমার আসেনি, টাইমের কনসেপ্টটা কোনো কিন্তু আসেনি আগের প্রবলেমগুলোতে। কারণ আগের প্রবলেমগুলোতে যে পার্সিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনগুলো হয়েছিল, তাতে তো টাইমের রেসপেক্টে কোনো পার্সিয়াল ডেরিভেটিভ ছিল না, তাই আমাকে ওখানে টি লিখতে হতো না। তাই প্রত্যেকটা প্রবলেমে তুমি টি সমান জিরোতে ইউ সমান জিরো, ওখানে যদি লিখতে টাইম টিটা যদি লিখতে, তাহলে কিন্তু পার্সিয়াল ডেরিভেটিভের কাজে আসতো না, কিন্তু জিনিসটা তুমি বোঝার কিন্তু সহজ হতো। ওয়াই সমান জিরোতে ইউ সমান ক্যাপিটাল ইউ, প্লেটে প্লেটে তো ইউ সমান ক্যাপিটাল ইউ হবে। আর ওয়াই যখন টেন্স টু ইনফিনিটি, আমার তখন এই যে ভেলোসিটিটা সবসময় টেন্স টু জিরো ধরা হয়। এখন ব্যাপারটা হয়ে যাচ্ছে কি, এখন যদিও এই ইকুয়েশনটাকে দেখিয়ে মনে হচ্ছে যেন একটুখানি ইকুয়েশন আমি সলভ করে দেবো, কিন্তু এই ইকুয়েশন সলভ করা এত সহজ জিনিস নয়। 8.7 ইকুয়েশনটা, 8.7 ইকুয়েশনটা সলভ করা এত সহজ জিনিস নয়। 8.7 ইকুয়েশনটা এবার আমি সলভ করব। আচ্ছা, সলভ করার আগে আমি তোমাদেরকে একটা কোশ্চেন জিজ্ঞাসা করতে চাই। এই যে দেখতে পাচ্ছ 8.7 ইকুয়েশন, এই টাইপের ইকুয়েশন কিন্তু তুমি বলবে যে আরে এই টাইপের ইকুয়েশন তো পার্সিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনে সলভ করে এসেছি। হ্যাঁ, পার্সিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনে এই টাইপের ইকুয়েশন সলভ করেছি। মনে করছে কোন একটা মেথড বলতে পারবে, ফেমাস মেথড? একটা মেথড বলতে পারবে যে ওই টাইপের ইকুয়েশন সলভ করেছো? মঞ্জি মেথড হবে, বলো। মঞ্জি মেথড, শুনতে পেলাম না একটু। মঞ্জি মেথড, ওমনি মেথড কি বলছো? সেপারেশন ভেরিয়েবল দিয়ে। ইয়েস, সেপারেশন ভেরিয়েবল। সেপারেশন ভেরিয়েবল। এখন সেপারেশন ভেরিয়েবল দিয়ে তুমি পার্সিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনে ইয়ে করেছিলে, সলভ করেছিলে, এখানেও বেশ কিছু প্রবলেম ছিল। ওয়েভ ইকুয়েশন ছিল, বা ওখানে তোমার মোটামুটি পার্সিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনে তিন টাইপের, প্যারাবোলিক, হাইপারবোলিক। সে যাই হোক, আমার কোশ্চেন হচ্ছে কি, এইখানে কি আমি তাহলে মেথড অফ সেপারেশন ভেরিয়েবল লাগাতে পারবো? এইট পয়েন্ট সেভেন প্রবলেমটা সলভ করার জন্য আমি তোমাদেরকে জিজ্ঞাসা করছি,
8.7 প্রবলেমটা সলভ করার জন্য আমি কি মেথড অফ সেপারেশন অফ ভেরিয়েবল কাজে লাগাতে পারবো? কেউ একজন অ্যান্সার দাও। বার্নৌলির ইকুয়েশন লাগালে হবে না? বলো। বার্নৌলিজ ইকুয়েশন ওখানে এসব কি করে আসবে? একটুখানি সময় অন্যদিকে দিচ্ছি, এগুলো জানাও দরকার। কোনো জায়গায় ভাইবা দিতে গেলে এগুলো কাজে লাগে। করা যাবে না, কারণ ইউটা তো তার কেবলমাত্র ওয়াই এর ফাংশন, টি এর ফাংশন তো নয়। একটুখানি কাছাকাছি অ্যান্সার গিয়েছিল। সেপারেশন ভেরিয়েবল হতে গেলে তো ওয়াই আর টি দুটোকেই থাকতে হবে, কিন্তু ইউটা তো ওয়াই এর ফাংশন ছিল। ওয়াই আর টি দুটোকেই থাকতে হবে, ঠিক নয়। আসলে কি জানো তো, সত্যি বলতে কি, আমার ওই যে ওয়েভ ইকুয়েশন, হিট ইকুয়েশন, ওইসব ইকুয়েশন গুলো আমি মেথড অফ সেপারেশন অফ ভেরিয়েবলে যেগুলো সলভ করেছি একরকম বলতে পারো, সেগুলো কতটা কতটা মানে অ্যান্সারের কাছাকাছি যাচ্ছি সেগুলো ভেরিফাই করার ওখানে আমরা জায়গা পাইনি। আমাদের করতে হয় বলে করেছি। জানো, পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন তোমাকে বলেই দিত যে সলভ দ্য প্রবলেম বাই মেথড অফ সেপারেশন অফ ভেরিয়েবল, কিন্তু এইখানে এই সব প্রবলেম যেখানে বাস্তবে এই প্রবলেম গুলো আছে, এখানে তুমি ওই রকম ভাবে সেপারেশন অফ ভেরিয়েবল কাজে লাগাতে পারবে না, কারণ ওখানে তোমার হবে হবে না তো। না, অ্যাপ্রক্সিমেশন যে তুমি রেজাল্ট পাবে, যে রেজাল্টটা পাবে সেটা এই যে না না ওয়াইটি দুটো না, সেটা মানে বাজে অ্যাপ্রক্সিমেশন হবে, সোজা কথা। আর ধারের কাছে, অ্যান্সারের ধারের কাছে যাবে না। হ্যাঁ, এরর প্রচুর হবে, প্রচুর এরর হবে। এই ইকুয়েশনটাতে আমি যদি ধরে নিই নন লিনিয়ার এই টি এর পার্টটা নেই, দেখো তোমরা যেমন সেই পার্টিকুলার ইন্টিগ্রাল করে সলভ করতে অনেকটা ঠিক সেই প্রসেসে আমি যদি ধরে নিই এইখানে আজিব ডেল ইউ ডেল টি যদি 0 ধরে নিই, তাহলে সলিউশনটা এইরকম ফর্মে থাকতো যে ইউ সমান দেখো এ ই টু দি পাওয়ার এম ইটা এম নিউ ওয়াই প্লাস বি, এটা 8.9 স্টেডি স্টেট সলিউশনটা। স্টেডি স্টেট 8.7 এর স্টেডি স্টেট মানে ডেল ইউ ডেল টিকে 0 ধরে সলিউশনটা এটা। কিন্তু যখন আমি আনস্টেডি করব, এটা শুধু ফাংশন অফ ওয়াই, তাহলে যখন আনস্টেডি করব তখন আমার একটা টি এর ফাংশন আসবে, টি এর ফাংশন আসবে এইখানে যেমন দেখো প্লাস মাইনাস ই টু দি পাওয়ার এম ভি ওয়াই। আমি যখন টি এর ফাংশনটা কনসিডার করব তখন যেন সলিউশনটাকে ধরা হচ্ছে কি ই টু দি পাওয়ার এম ভি প্লাস মাইনাস ওয়াই এ ফাংশন অফ ওয়াই কমা টি, এইভাবে আমার তার সলিউশনটা ধরা হচ্ছে। প্লাস মাইনাস প্লাস মাইনাস, এই যে এখানে প্লাস মাইনাস আছে তাই প্লাস মাইনাসটা একবারে লিখছে। এর সঙ্গে এপিআইটি তুমি যখন ওই মেথড অফ ভেরিয়েশন প্যারামিটারে যেভাবে করতে হবে, মেথড অফ ভেরিয়েশন অফ প্যারামিটারে যেভাবে সলভ করতে অনেকটা সেইভাবে সেই জিনিস এ ফাংশন অফ ওয়াইটি ধরা হচ্ছে। তাহলে তার মানে কি, জেনারেল সলিউশন ইউটা, সোজা কথা ইউটা সাম কনস্ট্যান্ট কে, একেবারে এত কিছু না ইয়ে করে, এত কিছু তোমাকে করার কিছু দরকার নাই, এই জিনিসটা এত কিছু করার দরকার নাই, তোমাকে আমি পরিষ্কার কথা বলে দিলাম। তাই স্টেডি স্টেট সলিউশন ফলিউশন এসব রেখার কিছু দরকার নাই, কারণ তোমার কাগজে কুলোবে না। তুমি 8.8 এরকম বাউন্ডারি কন্ডিশন পর্যন্ত দিলে, তারপরে একেবারে এই 8.7 ইকুয়েশনের 8.7 ইকুয়েশনের সলিউশনটাকে ইউ সমান কে ই টু দি পাওয়ার প্লাস মাইনাস এইরকম করে ধরা হচ্ছে, একেবারে লিখে দিন, কিচ্ছু দরকার নাই কত এক্সপ্লানেশনে যাওয়ার।
তাহলে কি বললাম যে এই প্রবলেমটার জন্য যদি আবার শেষে বলে দেবো, অবশ্য শেষে বলে দেবো যে কি করতে হলো, যে আমার 8.7 ইকুয়েশন, এর 8.7 ইকুয়েশনের এইরকম ভাবে একটা সলিউশন ধরবে, এরকম একটা ফর্ম y সমান k e টু দি পাওয়ার প্লাস মাইনাস এটা f y t k being কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট বলার দরকার নেই। এইবারে এই সলিউশন থেকে আমি k এর তো মান আছে, তার সঙ্গে যে f আরবিটারি ফাংশন অফ y কমা t, এইটিকে কিন্তু বার করতে হবে। এই যে এখন আমি যদি এরকম সলিউশন ধরি, কেন সলিউশনটা ধরছি সেটা এখানে একটু ব্যাখ্যা করা আছে সোজা। হ্যাঁ, যে এই প্রবলেমের সলিউশনটা এরকম, তো y আর t এর ফাংশন হবেই, সেটা আলাদা করে f ফাংশন অফ y t, আর ফাংশনে ই টু দি পাওয়ারটা আসছে যে স্টেডি স্টেটের সলিউশনটা এরকম এই ফর্মে থাকার জন্য। এখন আমরা যদি এইরকম সলিউশন ধরি, এই যে সলিউশনটা ধরি, কে এ কোথায় পাবো, এইগুলোকে পাওয়ার জন্য এই মানটা ধরে সরাসরি কিন্তু এইখানে বসাবো, ডেল ইউ ডেল টি বসাবো, ডেল টি ইউ ডেল ওয়াই টি তে বসাবো, মানে 8.7 ইউ এর যে মানটা আমি অ্যাপ্রক্সিমেট সলিউশন হিসেবে, ট্রায়াল সলিউশন হিসেবে নিয়েছি, সেইটা বসাচ্ছি 8.7 এ। তাহলে ডেল ইউ ডেল টি বার করতে হবে, ডেল ইউ ডেল ওয়াই, আবার ডেল টু ইউ ডেল ওয়াই টু ও বার করতে হবে। এই যে বার করছি দিয়ে যখন 8.7 এ বসিয়েছে, দেখো বাঁ দিকটা এটা হয়েছে ডেল ইউ ডেল টিটা, আর প্লাস এম যেটা ছিল দিয়ে এই এই ইকুয়েশন পেয়েছে। এই ইকুয়েশনে ই টু দি পাওয়ার টার্মটা সবারই কেটে যাবে, কারণ সবারই ই টু দি পাওয়ার প্লাস মাইনাস এম এ নিউ এম বাই নিউ ওয়াই আছে ওয়াই, তাহলে সেই টার্মটা কিন্তু সবারই কাটবে। তারপরে কে টার্মটা সবারই কাটবে, দিয়ে কিন্তু তাহলে কনস্ট্যান্ট প্রপোর্শনালিটি কে যেটা ধরেছিলে সেটা কিন্তু সব কেটে বেরিয়ে গেল। বেরিয়ে যে দেখো এই টাইপের একটা ছোট্ট ইকুয়েশন হচ্ছে 8.11 নামে ইকুয়েশনটার ডেল এফ ডেল টি সমান দিস ইকুয়েশনটা। তুমি বলবে যে আরে 8.11 ইকুয়েশন এই টাইপেরই তো আমার প্রথম ইকুয়েশনটা ছিল, একেবারে প্রথম ইকুয়েশনটা, মানে হচ্ছে দেখো ঠিক এইটা, এই যে এইটা অনেকটা 8.4 এর মতন ছিল না, ইউটাকে টিয়ে এইচ এক্স, আবার এই জিনিসটা অনেকটা ওই টাইপের ছিল, অনেকটা ওই টাইপের, কিন্তু এখানে ইউ এর পরিবর্তে যেন কে এসেছে এফ, ডেল এফ ডেল টি প্লাস 2 এইটা প্লাস দিস কোয়ান্টিটি। এবার এইটিকে এফ হচ্ছে আননোন ফাংশন, এটাকে এই ইকুয়েশনটাতে এফ হচ্ছে আননোন ফাংশন। তুমি যদি এফ এর ভ্যালু বার করতে পারো, তাহলে এই যে ইউ, তোমার তো ইউ তো তোমাকে গোটা প্রবলেমটাতে স্মল ইউ বার করতে হবে, গোটা প্রবলেমটাতে স্মল ইউ বার করতে হবে। কি কি বার করতে হবে আরেকবার বলো? ওটা প্রথমেই বলেছিলাম যে অ্যাকচুয়ালি তুমি কি বার করতে চাচ্ছ এই প্রবলেমটাতে, এমএসি এই প্রবলেমটাতে কি বার করতে যাচ্ছিলে, একজন বলো আমি কি বার করবো? এই যে এখানে যে অ্যাপ্রক্সিমেশন করলাম, করে কাদের কাদের মান বার করতে হবে বল? ইউ আর এইচ এক্স স্যার। সেই জন্যই আমি জিজ্ঞাসা করলাম। ইউ আর এইচ এক্স প্রথমে ছিল, তারপরে কেস 1 করছি। হ্যাঁ, কেস
মানে hx টাকে তো দাঁড়িয়ে দিয়েছি, তাহলে hx টাকে দাঁড়িয়ে দিয়েছি মানে hx টাকে যেন মান ধরেই নিয়েছি নেয়ার লিগার ভিডিও, তাই না? এখানে শুধু ইউ বার করতে হবে, এখানে শুধু কি বার করতে হবে, ইউ ভেলোসিটি কম্পোনেন্ট। যে ইউটা বার করতে গেলে প্রবলেমটাকে কোথায় নিয়ে গেছি, ইউ সমান কে ই টু দি পাওয়ার এই জায়গায় দেখো, তাহলে ইউ এর মানটা কে তো কনস্ট্যান্ট অফ প্রপোর্শনালিটি, সেই কে এর মান 1 2 ও কিছু এসে যাচ্ছে না, তো সলিউশনে কোনো কনস্ট্যান্ট থাকা মানে ওখানে এটা কিছু এসে যাচ্ছে না, কিন্তু এ ফাংশন অফ ওয়াইটি। তাহলে তোমাকে ইউ বার করতে হবে, ইউ বার করার জন্য এফ কে দরকার, সেই এফ কোথায় ঢুকে আছে, সেই এফ ঢুকে আছে কিন্তু 8.11 ইকুয়েশনে, যে এফ এ ওয়াই রেসপেক্টে ডবল ডেরিভেটিভ, এফ এর রেসপেক্টে টাইমে একটা ডেরিভেটিভ। তাহলে এইবার এফ কে এইখান থেকে বার করব 8.11 ট্রান্সফরমেশন করছে, এই যে √2mv এই ফ্যাক্টরটার দিকে তাকিয়ে y ড্যাশ সমান মানে সব এই পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে y প্লাস মাইনাস 2mvt এরকম একটা ট্রান্সফরমেশন করব। এখন যেহেতু y ড্যাশ নাম দিচ্ছে, মানে ভেরিয়েবলটাকে আমি যেমন সে করি এক্স ওয়াই কোঅর্ডিনেটটা ট্রান্সফর্ম হয়ে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ হয়ে গেল। এবার অনেক সময় কি হয় বলতো, ওয়াই ড্যাশ সমান ওয়াই শুধুমাত্র ধরতে হয় ওয়াই ড্যাশ সমান ওয়াই, কারণ আমি ট্রান্সফরমেশনটা এক্স ওয়াই থেকে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ সবগুলোতে ড্যাশ দিয়ে লেখার সুবিধার জন্য লিখছি, এক্স ওয়াই থেকে ট্রান্সফর্মটা এক্স ড্যাশ কমা ওয়াই লিখছি না, সুবিধার জন্য এক্স ড্যাশ কমা ওয়াই ড্যাশ এইভাবে কিন্তু ট্রান্সফর্মটাকে অনেক সময় লেখা হয়, দিয়ে আমার টি ড্যাশ সমান টি বলা হয়। এখানেও তেমনি কাজে লাগবে না, তবু আমি টি ড্যাশ সমান টি ধরে নিচ্ছি, মানে এফ ওয়াই টিটা, ওয়াইটাকে ওয়াই ড্যাশ বসালে টিটাকে টি ড্যাশ বসালে সেটা অ্যানাদার ফাংশন জি হয়ে যাচ্ছে, যেটা ওয়াই ড্যাশ টি ড্যাশে, জি ওয়াই ড্যাশ টি ড্যাশে, কিন্তু মনে থাকে জানো টি ড্যাশ সমান টি। এখন এটা ধরলে এই যে দেখতে পাচ্ছো একটা এফ এ ডেল এফ ডেল ওয়াই যে ফার্স্ট অর্ডার টার্ম আছে, ডেল এফ ডেল ওয়াই এটা যে ফার্স্ট অর্ডার টার্ম আছে সেটি এই ইকুয়েশন থেকে কিন্তু কেটে যাচ্ছে, কেটে যে এইরকম একটা ইকুয়েশন পাচ্ছি ডেল জি ডেল টি ড্যাশ সমান নিউ ডেল টু জি ডেল ওয়াই, এই ইকুয়েশন। স্যার তৃতীয় লাইনটা কি করে এলো একটু বলবেন, ওই লেটার সাবস্টিটিউটেড পর হ্যাঁ তৃতীয় লাইনটা? এই তৃতীয় লাইনটা তো তাহলে এইখান থেকে তোমার কি হচ্ছে, মানগুলো তো বসাচ্ছে, তাহলে এইখান থেকে তোমার ডেল এফ ডেল টি সমান কি পাচ্ছে, ডেল এফ যখন ডেল টি করছে তখন কি পাচ্ছ, এফ তো জি ধরেছো, তাহলে ডেল এফ ডেল টি সমান ডেল জি ডেল টি, মানে দ্বিতীয় লাইনে যেটা এফ ওয়াই টি আছে এবং জি ওয়াই ড্যাশ টি ড্যাশ আছে, ওইটার হ্যাঁ পার্শিয়াল ডেরিভেটিভ করছে টি এর সাপেক্ষে, হ্যাঁ 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 দিয়ে 8 পয়েন্ট যেটা উপরে 8.2 এর ওই 8.11 এ বসাচ্ছে তো এটা মানটা? হ্যাঁ 8.11 বসাচ্ছে সব, আচ্ছা সব 8.11 কিন্তু মনে থাকে যেন তুমি যখন ডেল এফ ডেল টি করবে তখন সরাসরি ডেল জি ডেল টি হয়ে যাবে, ডেল এফ ডেল ওয়াই যখন করবে ওয়াই মানে কি, তুমি যখন ডেল এফ ডেল ওয়াই করছো তাহলে সেই ডেল এফ ডেল ওয়াই কে তো ডেল জি ডেল ওয়াই লিখতে পারবে না, কারণ ওয়াইটা তো ফাংশন অফ ওয়াই ড্যাশ, তখন ডেল জি বাই ডেল ওয়াই যদি লেখো তাহলে ডেল জি বাই ডেল ওয়াই সমান ডেল জি বাই ডেল ওয়াই ড্যাশ ইন্টু ডেল ওয়াই ড্যাশ বাই ডেল ওয়াই, ডেল ওয়াই ড্যাশ বাই ডেল ওয়াই এইখান থেকে পাচ্ছ, এই যে এইখান থেকে ডেল ওয়াই ড্যাশ বাই ডেল ওয়াই সমান কত পাচ্ছ প্লাস মাইনাস 2, সেই জন্য ডেল জি বাই ডেল ওয়াই ড্যাশ দেখো এই টার্মটা এসেছে, এই টার্মটা যেখানেই ডেল জি বাই ডেল ওয়াই ড্যাশ এসেছে সেইখানেই এই টার্মটা আসবে, কারণ কি ডেল জি বাই ডেল ওয়াই করতে পারবে না, তাহলে ওইখানে ডেল জি বাই ডেল ওয়াই যে টার্মটা আসছে সেটাকে ঘুরিয়ে লিখতে হবে ডেল জি বাই ডেল ওয়াই ড্যাশ ইন্টু ডেল ওয়াই ড্যাশ বাই ডেল ওয়াই, ডেল ওয়াই ড্যাশ বাই ডেল ওয়াই যখনই করছে তখন প্লাস মাইনাস এটা আসছে, এই জন্য এইখানে এসছে এইখানে এসেছে, আর ওইটা কেটে গেছে। হ্যাঁ কেটে গেছে,
কেটে গেছে। এইটা ওয়ান ডাইমেনশনাল হিট ইকুয়েশন, এর নাম হচ্ছে ওয়ান ডাইমেনশনাল হিট ইকুয়েশন। হ্যাঁ, ওয়ান ডাইমেনশনাল হিট ইকুয়েশনে চলে গেছে, আবার বাদ দেবে। হ্যাঁ, একেবারে 8.13 ইকুয়েশনের সলিউশন অফ 8.83 এটা is given by g সমান এরর ফাংশনটা মনে আছে তো, এটা করেছিলাম ERFC এরর ফাংশন গো, এরর ফাংশন মনে আছে স্যার। হ্যাঁ, এরর ফাংশন ডেফিনিশন দেখো, ERF fx সমান ERF x সমান, এটা সমান হবে এইখানটা √2 ইন্টিগ্রেশন 0 থেকে x e টু দি পাওয়ার যায় স্কয়ার ডি যায়, এটা দেওয়া আছে ERF x, এটা ERF x। অত তোমাকে পরীক্ষা খাতায় কিন্তু কিছু বলতে হবে না। এই 8.8 এটা একটা স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে চলে এসেছো, এটা একটা স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে চলে এসেছো। সেই জন্য এইখান থেকে সরাসরি 8.3 ইকুয়েশনের সলিউশন g সমান ERFC এইটা, যেখানে ERFC x সমান 1 মাইনাস ERF x। আর এখানে x, এখানে x নয়, এখানে x এর পরিবর্তে কি আছে y ড্যাশ 2 এইটা, কিন্তু মনে থাকে কিন্তু ERF x মানে সমান √2 পাই এটা, এইখানে x এর জায়গায় y ড্যাশ বাই 2 √নিউটি, কিন্তু এসব কিছু লিখতে হবে না, এগুলো ভেরিফাই করেছে, ভেরিফাই কিছু করার দরকার নাই। এই 8.3 ইকুয়েশনের সলিউশন হচ্ছে এইটা, এইটুকু। ফায়ার কিছু বলতে হবে না, ফায়ার ERF x সমান এটা কিছু সব ব্যাখ্যা করতে হবে না। আর ভেরিফাই, হ্যাঁ বলো। বলছি স্যার ওই y dash equal to y plus minus 2 over m mu t, হ্যাঁ, ওই t টা তো স্যার রুটের বাইরে থাকবে। এই টিটা তো, হ্যাঁ এই টিটা রুটের বাইরে, ঠিক টিটা রুটের বাইরে, তা নাহলে √2m আসবে না। এই যে এটা টিটা রুটের বাইরে, টিটা রুটের বাইরে। হ্যাঁ, আচ্ছা, এগুলো কিচ্ছু করবে না, প্লেট জিডার সমান এইটা কিচ্ছু করবে না, কিছু করবে না। g সমান 1/g and hence g satisfy equation 8.13। মানে কি, ওই যে জিটা তো ধরেছিলে, এইখান থেকে এই পর্যন্ত ক্যালকুলেশনটা করে দেখিয়েছে কি যে হ্যাঁ যে জিটা ধরেছি সেটা ইকুয়েশন স্যাটিসফাই করেছে, সুতরাং এসবগুলো বাদ, এসবগুলো দেওয়ার কিচ্ছু দরকার নাই। আচ্ছা, এবারে তোমার জি পেয়ে গেছো, সেই জি এর মানটা কোথায় বসাচ্ছে, সেই জি এর মানটা দেখো, যে জিনিসটা বার করেছিলাম সেই ইকুয়েশনে বসাচ্ছে। এবারে এই যে জিটা বসেছে, জি ড্যাশ সমান 1/g, হেন্স হিসেবে তাহলে ইউ প্রপোর্শনাল টু কার সঙ্গে প্রপোর্শনাল হলো, ইউটা e টু দি পাওয়ার m by g ড্যাশ yt এর সঙ্গে প্রপোর্শনাল, ইউটা সরাসরি কেটাকে তুলে দিয়েছে, তো কনস্ট্যান্ট কেটাকে তুলে দিয়েছে, সেই জন্য ইউ প্রপোর্শনাল একবার লিখে এখানে কেটা লিখে নি, এটা ধরাই ছিল তো g ড্যাশ yt, জি ড্যাশ yt এর মানটা বসিয়ে দিয়েছে ERFC √2 এইটা, এই লাইনটা দেখো ইউ প্রপোর্শনাল টু ছিল, কেটাকে তুলে দিয়েছে, ওই যে ইউ সমান কে করে লিখেছিল যেটা, এই যে এটাকে আবার তুলে দিয়েছে, যে ইউ সরাসরি এইখানটা, এই যে হ্যাঁ এই যে এখানটা ইউ, এই যে এটা ইউ প্রপোর্শনাল টু এইটা, বাট ইউ প্রপোর্শনাল টু এইটা না লিখে ইউ প্রপোর্শনাল টু এইটা। এবার এফ অফ ওয়াইটি সমান তুমি কি ধরেছিলে, জি ড্যাশ ওয়াইটি ওয়াই ড্যাশ টি ড্যাশ, এফ ওয়াইটি সমান জি ড্যাশ ওয়াইটি ড্যাশ, তাহলে ইউ প্রপোর্শনাল টু ই টু দি পাওয়ার এম নিউ ওয়াই জি ড্যাশ ওয়াই ড্যাশ টি ড্যাশ, যেখানে জি ড্যাশ ওয়াই ড্যাশ টি ড্যাশ এর মানটা যেটা বার করলে ERFC করে সেই মানটা এখানে বসিয়ে দিয়েছে, এই যে এই যে ইউ প্রপোর্শনাল টু এটা জি ড্যাশ ওয়াই ড্যাশ টি ড্যাশ হবে, টি ড্যাশ, আর টি ড্যাশ মানেই তো টি সমান ই টু দি পাওয়ার এটা। তাহলে ইউ এর দুটো সলিউশন পাবো, ইউটাকে কি করে লিখতে পারবো, আমরা জানি যে কোন একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন, সেটা হচ্ছে কি, আমি যদি একটা সলিউশন ধরি ই টু দি পাওয়ার m1x আর একটা সলিউশন ধরি ই টু দি পাওয়ার m2x, তাহলে তার জেনারেল সলিউশন y সমান c1 ই টু দি পাওয়ার m1x প্লাস c2
ই টু দি পাওয়ার এম টু এক্স। ঠিক সেরকম ভাবে তাহলে লিনিয়ার কম্বিনেশন করে লিখছি এ আর বি দুটো আরবিটারি কনস্ট্যান্ট ধরে, এখানে একটা প্লাস মাইনাস দেওয়া আছে, তো এই যে প্লাস মাইনাসটাকে তুলে দিয়ে ইউ প্রপোর্শনাল টু এ ই টু দি পাওয়ার এম নিউ ওয়াই এরকম সি প্লাস বি টু দি পাওয়ার এটা জেনারেল ফর্ম সাজিয়ে এইভাবে লিখছে এ বি করে। এ আর ক্যাপিটাল বি দুটো আরবিটারি কনস্ট্যান্টকে এনেছে। এটা জেনারেল সলিউশন অফ 8.7। এবারে এই এ আর বি একে বার করেছে সেই তোমার কন্ডিশন থেকে, হ্যাঁ, that third boundary condition 8.8 is automatically satisfied at t সমান 0 y greater than 0 u সমান automatically satisfied the motion is called। এসব কিছু দেওয়ার দরকার নাই, একবারে ওসব কিছু লেখার দরকার নেই। তারপরে পেজটাকে আমার বিশ্রাম মনে হয়, হ্যাঁ। এবারে তোমার আরেকটা যে বাউন্ডারি কন্ডিশন, এই যে এটা পাচ্ছ a প্লাস বি এরা বি, এই জিনিসটা এটা কোন কন্ডিশন থেকে পাচ্ছ, কোন কন্ডিশন থেকে পাচ্ছ, এই পাত্র বাদ, এইটাকে আবার রিপিট করে আমি এখানে পাঠিয়েছি, লেখাটা ভালো উঠেনি বলে রিপিট করে পাঠিয়েছি। ওই যে তিনটে বাউন্ডারি কন্ডিশন আছে, এই যে তিনটে বাউন্ডারি কন্ডিশন ছিল, সেখানে থার্ডটা কোনো কাজেই লাগবে না। থার্ড বাউন্ডারি কন্ডিশনটা অটোমেটিক্যালি y টেন্ডস টু ইনফিনিটি u টেন্ডস টু 0, y যখন টেন্ডস টু ইনফিনিটি u টেন্ডস টু 0 এটা সবসময় স্যাটিসফাই করবে। কিন্তু এই যে t সমান 0 তে u সমান 0, আর একটা হচ্ছে কি y সমান 0 তে u সমান ক্যাপিটাল U, t সমান 0 তে u সমান 0, এই একটা কন্ডিশন, সেইটাকে কাজে লাগিয়ে এইটা পাচ্ছে। দেখ এটাকে কাজে লাগিয়ে তোমার t সমান 0 u এটা পাচ্ছে u, একটা পাচ্ছে স্মল, আর একটা পাচ্ছে y সমান 0 তে স্মল u সমান ক্যাপিটাল U, হ্যাঁ, সেই দুটোকে কাজে লাগিয়ে y সমান, একটা হচ্ছে t সমান 0 তে স্মল u সমান 0, আর একটা পাচ্ছি y সমান 0 তে স্মল u সমান ক্যাপিটাল U। তাহলে y সমান 0 তে স্মল u সমান ক্যাপিটাল U, y সমান যখন 0 বসাবে তখন এইটাকে ক্যালকুলেশন করলে এর ফাংশন অফ, এই যে এইটা মিউটি কেটে যে এইখানে একটা ক্যালকুলেশন আছে, কিন্তু বলে দিই, কারণ তুমি দেখো y সমান যখন 0 পাচ্ছ তখন ডান দিকটা কি হচ্ছে বলো দেখিনি, ক্যাপিটাল এইখানটা a হচ্ছে, দিয়ে ERFC এইখানটা দেখো y তো 0 বসাচ্ছ, ERFC ওই শুধু রুট এম টা থাকবে মনে হচ্ছে তো, রুট m টা থাকবে, আর এইখানেও দেখো এইখানে y সমান মাইনাস রুট এম এরকম জাতীয় একটা মাইনাস রুট m থাকবে। এখন ওইটা তাহলে ওইটাকে এইভাবে লেখা যায়, হ্যাঁ, এই টিটা আর টিটা কি করে আসছে, টিটাও থাকছে কি, এই যে টিটা ঢুকেছে এখানে, এটা ERF(x) অড ফাংশন, মানে ERF(x) সমান ERF মাইনাস x। ERF এই টিটা হবে না মনে হয়, সেটা ভুল লিখেছে, এটা রুট ওভার শুধু m হবে। এইখানে ERF(x) সমান ERF মাইনাস x, তাহলে তোমার এইখানটা দেখো এই যে এইখানটা রুট নিউটি কেটে যাচ্ছে, দিয়ে দুই দিক কেটে যাচ্ছে, এখানে একটা রুটে আসছে, আর এখানে তো মাইনাস রুটে আসছে, কিন্তু ERF ওই যে বললাম ERF(x) সমান ERF মাইনাস x, সেই জন্য মাইনাস হয়ে যায়, প্লাস ও তাই একই, মানে 2 করে দেওয়া যাবে, হ্যাঁ 2 করে। যাই হোক এটা একটু চেক করে দেখবে, বাউন্ডারি কন্ডিশনটা আসবে u সমান a প্লাস b, একটা হচ্ছে a প্লাস b মাইনাস a মাইনাস b ERF রুট ওভার mt, ERF(x) সমান ফাংশন দিয়ে a প্লাস b সমান ওই ডি এর ভ্যালু গুলো বসিয়েছে মনে হয়, হ্যাঁ এবার t সমান 0 তে, হ্যাঁ ওই করে t সমান 0 তে আর একটা যে কন্ডিশন আছে না, ও তোমরা একবারে পরিষ্কার বলে দেবে, এসব দেখানোর কিছু দরকার নাই,
এবার তুমি বলে দেবে ওই দুটো কন্ডিশন ইউজ করে একটা পাচ্ছ a প্লাস বি সমান ইউ আর একটা পাচ্ছ a মাইনাস বি সমান সরাসরি বলে দেবে দ্যাট ইজ এস ওয়ান বি সমান ইউ বাই ও এই কোনো এই ব্যাখ্যা দরকার নাই, কিচ্ছু সব ব্যাখ্যা দরকার নাই। হ্যাঁ, ওই ইউজিং দ্য কন্ডিশন 1 আর 2, ওই একটা হচ্ছে টি সমান 0 তে বাউন্ডারি কন্ডিশন গুলো আর কি। বাউন্ডারি কন্ডিশন। থার্ড কন্ডিশনটা যখন ওই টি টেন্ডস টু ইনফিনিটি তে স্মল ইউ তো টেন্ডস টু 0 সেটা অটোমেটিক্যালি স্যাটিসফাই করবে, সেটা বলতে পারো না পারো, কিন্তু ওই দুটো কন্ডিশন ইউজ করে তুমি একবার হবে a প্লাস বি সমান ইউ এটা সরাসরি বলে দেবো, তার বেশি করতে হবে না। এটা তো ঝামেলা আছে, এরর ফাংশন থেকে সে বার করা ইয়ে করা ওই রকম ভাবে আসবে, জিনিসটা আসবে ঠিকই। এখানে এরাও তো ঠিকঠাক দিতে পারেনি না এই জিনিসটা, এই যে ইউ সমান a প্লাস বি রুট ওভার এমটি, এখানে টিটা রয়ে গেল, এখান থেকে টিটা কি করে দাঁড়ালো, এখান থেকে টিটা কি করে দাঁড়ালো, এখানে তো ভুল আছে। যাই হোক আর কি, ওই দুটো মান বসিয়ে 8.15 এই সলিউশন পাচ্ছি, এটাই হচ্ছে মেন সলিউশন। স্যার ওইখানে তো স্যার ওইটা মানে রুটের মধ্যে লেখা আছে ওই টিগুলো তাহলে সব বাইরে হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব টি গুলো বাইরে হবে, সমস্ত টি গুলোকে বাইরে করে দেবে সমস্ত টি। তবে একবার চেক করে দেখবে টি গুলো বাইরে না ভিতরে, একটু চেক করে দেখবে, একটু চেক করে দেখবে। আচ্ছা, এবার এখানে দ্বিতীয় কেসটা আমি অতি সংক্ষেপে তাড়াতাড়ি বলে দিচ্ছি। দ্বিতীয় কেসটাতে কি করা হচ্ছে, এটা তো প্রথম কেস গেল, প্রথম কেস গেল। আচ্ছা, দ্বিতীয় কেসটাতে যখন ল্যামডা সমান নিউ ধরা হচ্ছে, হ্যাঁ দ্বিতীয় কেসটা যেটা করা হচ্ছে, দ্বিতীয় কেসটা দেখো, দ্বিতীয় কেসটা হচ্ছে ল্যামডা সমান নিউ। তখন কি হচ্ছে, ল্যামডা সমান যখন নিউ হচ্ছে তখন কিন্তু সেই প্রথম ইকুয়েশনে চলে যাচ্ছে, একবারে কোন ইকুয়েশনে চলে যাচ্ছে, তখন সেই এই ইকুয়েশনটাই মেন ইকুয়েশনটাই, এই যে 8.4 আর 8.5। আচ্ছা, একে রো দিয়ে ভাগ করলে কি হয়ে যাচ্ছে, এইখানটা একে রো দিয়ে ভাগ করছো, 8.4টাকে রো দিয়ে ভাগ করে দিচ্ছ, তাহলে ইটা বাই রো হয়ে যাচ্ছ। ইটা বাই রো সমান কত গো, নিউ, কাইনেমেটিক কোএফিশিয়েন্ট তো ইটা বাই রো সমান নিউ। তাহলে এই ইকুয়েশনটাকে রো দিয়ে ভাগ করলে এটা ইটা বাই রো হয়ে গেল, দিয়ে এখানটা নিউ হলো। এবার যে দ্বিতীয় কেসটা করছো সেটা নিউ সমান ল্যামডা, তাহলে এইখানেও নিউ হচ্ছে আর এইখানেও ল্যামডাকে কিন্তু নিউ দিয়ে রিপ্লেস করছো। তাহলে এই দুটো ইকুয়েশন পেয়ে যাচ্ছ, দেখো এই দুটো ইকুয়েশন পেয়ে যাচ্ছে, 8.4 আর 8.5টা এটা হয়ে যাচ্ছে। হ্যাঁ, 8.4 আর 8.5টা, এই পেজটা বাদ, 85 পেজটা ডবল দিয়েছি, হ্যাঁ এখানেও নিউ হয়ে যাচ্ছে, এখানেও এই যে রো দিয়ে ভাগ করে দিয়েছো। এখন এবার এই ইকুয়েশনটা এই তাহলে কিন্তু দ্বিতীয় কেসে কিন্তু অরিজিনাল ইকুয়েশনটাকে নিয়ে কাজ করছে, যে এই ইকুয়েশনটাকে কে দিয়ে গুণ করছে, মাল্টিপ্লাইং 8.17 কে দিয়ে গুণ করছে কে, আর ওর সঙ্গে 8.8 এটা যোগ করছে, যোগ করে দেখো এই টাইপের ইকুয়েশন পাচ্ছি 8.18 দিয়ে কে সমান রুট ওভার মিউ বাই রো ধরছি, এটা লেখার কোনো দরকার নেই, কে সমান এই জিনিসটা ধরা হচ্ছে। তাহলে এই ইকুয়েশনটা u1 সমান u, এটা u2 সমান এইভাবে ধরলে তখন ইকুয়েশনটা একেবারে 8.21 এই একটা ইকুয়েশন পাচ্ছি del u1 বাই dt দিয়ে, আর একটা এটা পাচ্ছি, বলি দিয়েছে আলফা সমান h0, এটাকে বলা হয় অ্যালভেন্স ভেলোসিটি, এটা করাবো তোমাদের পরে, অ্যালভেন্স ভেলোসিটি। অ্যালভেন্স ওয়েভসটা মনে হয় এর পরের দিনই হয়তো আমি করাবো তোমাদের, শনিবারই অ্যালভেন্স ওয়েভস। দেখবে এই দুটো ইকুয়েশনকে এরকম ফের একবার ট্রান্সফরমেশন করছে, ইউরিয়া সমান a টু দি পাওয়ার u2 সমান এইটা করে আবার এবিসিডি কনস্ট্যান্ট, এই ইকুয়েশনের সলিউশনটা এই ইকুয়েশনটা, এই যে এইটা আর এইটা কার চেহারায় আসছে, এই যে ধরো এই ইকুয়েশনটা 8.21 ইকুয়েশনে দেখো u1 এর রেসপেক্টে t, এখানে একটা কনস্ট্যান্ট, আবার u1 y,
এখানে u1 y এর সেকেন্ড ডেরিভেটিভ। আরে এইটারই তো সে এরফ ফাংশন দিয়ে প্রথম কেসে সলিউশন করলে, মানে আমি বলতে চাচ্ছি কি এই 8.2 ইকুয়েশনটাকে কার সঙ্গে মিল দেখতে পাচ্ছ? কেস 1 এ এই যে ফাইনাল ইকুয়েশনটা যেটা করেছিলে কেস 1 এর এই যে এই ইকুয়েশনটার সঙ্গে মিল আছে। কেস 1 এর কোথায় গেল? কেস 1 কেস 1 এর এই কেস 1 এর কোন ইকুয়েশনটার সঙ্গে মিল পাচ্ছ? যে জি দিয়ে যেটা করলে, দাঁড়াও, জি দিয়ে যেটা করলে ওই ইকুয়েশনটা মিল পাচ্ছ স্যার স্যার 13 নম্বর ইকুয়েশন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই 13 নম্বর ইকুয়েশনটা কোথায় গেল? দাঁড়াও, খুঁজছি আমি। ওই ইকুয়েশনটার সঙ্গে তোমার পুরো মিল হচ্ছে এই যে এটাকে ট্রান্সফর্ম, এই যে ইকুয়েশন 13 নম্বর নয়, ভুল বললে, 11 নম্বর ইকুয়েশনের সঙ্গে 11 নম্বর ইকুয়েশন 8.11 এই দেখো না এফ, এখানে এটা কনস্ট্যান্ট নিউ ডেল্টা এর 8.11 সঙ্গে এই তো প্লাস মাইনাস জুড়ে এটাকে তো তুমি একটা কনস্ট্যান্ট ধরো না কেন? এখানে নিউ আছে, তার সব এফ আছে, এটা এফ এর রেসপেক্টে একবার টি, এফ এর রেসপেক্টে ওয়াই, আর এফ এর রেসপেক্টে ডবল ডেরিভেটিভ। 8.11 ইকুয়েশনের সলিউশন বার করেছিলে, জি ধরে ট্রান্সফরমেশন করে বার করেছিলে, ওইটাকে আবার জিতে নিয়ে গিয়েছিলে, দিয়ে সলভ করেছিলে, কিন্তু মেন ইকুয়েশন ছিল 8.11। এইখানেও ওই ইকুয়েশনটা হচ্ছে এই ইকুয়েশনটা, এই দেখো এইটা, এইটা বা এটা দুটোরই মিল আছে, একই জিনিস, ওই আলফা, এটা আমরা সেম, এটাও সেম। আলফার পরিবর্তে কি ধরেছিলে? এখানে 8.21 এ যেটা আলফা, 8.11 ছিল কত? প্লাস মাইনাস √2m সামথিং একটা ছিল সেই জিনিসটা। তাহলে ওইটা সলিউশনটা তখন বার করলে, সেই সলিউশনটা এখানে সরাসরি ধরে নিয়েছে, সরাসরি ধরে নিয়ে ক্যালকুলেশন করেনি, একবার u1 u2 দেখো এরর ফাংশন দিয়ে এরকম বার করে দিচ্ছে একবারে। হ্যাঁ, সেই জন্য এটা সাধারণত পড়ে না, এই প্রবলেমটা এগুলো দেয় না সাধারণত। এই আবার সেই কেস 1b এই সব কেসগুলো সব করে এরকম ভাবে এই সলিউশন বার করা যায়। ওই কেস 1টাই ভালো করে দেখবে, কেস 1টাই, কারণ কেস 2টা খুব কেস 2টা পড়তো আগে, কখন পড়তো জানো তো? এই যে কেস 2 এমএইচডি র্যালি প্রবলেমের কেস 2 আগে 100 নম্বরের পেপার ছিল তো, 4 ঘন্টায় 100 নম্বরের পেপার, 5 কেন তখন প্রথম হ্যাঁ 25-20 নম্বর করেছিল এক একটা প্রবলেম, 5 × 20, 5 × 20 = 100, 100 নম্বরের পেপারে 4 ঘন্টায় পরীক্ষা হতো, তখন ওই এমএইচডি সেকেন্ড র্যালি প্রবলেম দিত। আর এখন কিভাবে দেবে বলো? এমএইচডি র্যালি প্রবলেম দিলে অঙ্ক যদি মুখস্থ করে করো, ওইগুলো লাভ দিয়ে দিয়ে ওইখানে যেতে পারবে, তা না হলে কি করে করবে? তবে র্যালি প্রবলেমে কেস 1টা সেটা কিন্তু যে বললাম ওই ঘুরিয়ে ফিরে ওই প্রবলেম বারবার। আর 3 নম্বরটা করে দেওয়া আছে, দেখবে পড়ে। হ্যাঁ, 3 নম্বরটাও অনেকটা পারবে। 3 নম্বরটা ওই একই টাইপের সলিউশন, এরর ফাংশন দিয়ে, সবই এরর ফাংশন দিয়ে, এই যে সবই এরর ফাংশন। হ্যাঁ, সব কটাকে ওই টানতে টানতে ওই রকম ভাবে নিয়ে গেছে, 3টে কেসই এরর সি, এই একই টাইপের সলিউশন সব।
ওকে, তাহলে আবার সামনে শনিবারে পড়াবো। সামনে শনিবারে কিন্তু এইটা দেখলে র্যালি প্রবলেমটা, তিনটে প্রবলেম হয়ে গেল, তিনটে প্রবলেম হয়ে গেল। আর হয়তো একটা বাকি থাকলেও থাকতে পারে। হ্যাঁ, তবে দেখবো সামনে শনি রবিবারের মধ্যে এই পেপারটা প্রায় শেষই হয়ে যাবে। সামনে শনি আর রবি পেপারটা প্রায় শেষ হয়ে যাবে। দেখতে কিছু কিছু থিওরেম আছে যেগুলো আমি বোঝাতে পারবো না। আমি কেন, সে ফিজিক্সের বড় বড় লোক ছাড়া সেগুলো বোঝাতে পারবে না। সেটা দু একটা, বাকি সবই বুঝে, বাকি সবই বুঝতে পারবে। দু একটা প্রবলেম সেটা আছে, সেটাকে তোমাদেরকে মুখস্থ বোধন করে নিতে হবে। ওকে, তাহলে আবার সামনে শনিবারে। কেউ কিছু বলার আছে কারো? ঠিক আছে।